বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান হিসেবে বাংলা ব্যাকরণের ধারাবাহিক পর্ব হিসেবে আজ আমি বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। সেটার নাম হচ্ছে ধাতু। ধাতু পর্ব নম্বর 1 এটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভিন্ন চাকরি প্রত্যাশী, বিসিএস নিবন্ধন, ব্যাংক জব, ভর্তি পরীক্ষা, প্রাইমারি, মাধ্যমিক সহ যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। আপনারা আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন আজকে আমরা ধাতু নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে বিভিন্ন পর্যায়ের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। তাহলে চলুন আমরা ধাতু নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, পদ প্রকরণের মধ্যে আপনারা পড়ে থাকেন বিশেষ্য পদ এবং ক্রিয়াপদ। এই আমরা যত নাম দেখি না কেন সেগুলো সবই হচ্ছে বিশেষ্য পদ, এবং যত কাজ করা বা হওয়া বা কিছু বলা এগুলো করা বোঝালে সেটা ক্রিয়া, এবং ক্রিয়াপদ সবচেয়ে বেশি এই আগে। সেই ক্রিয়াপদ গঠনের জন্য আমাদের ধাতুর প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে একটা ক্রিয়াপদ গঠন করতে ধাতুর প্রয়োজন, এবং ধাতুর সাথে আনুষঙ্গিক কিছু বিভক্তি যোগ করতে ক্রিয়াপদ গঠন করি। তাহলে ক্রিয়াপদ তৈরি করতে আমাদের ধাতু লাগবে এবং বিভক্তি লাগবে। ধাতু এবং বিভক্তি এই দুইটার সমন্বয়ে আমরা ক্রিয়াপদ পাবো। ক্রিয়াপদ ছাড়া আমরা বাক্য গঠন করতে পারবো না। ক্রিয়াপদ হচ্ছে বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। তাহলে এই অপরিহার্য অঙ্গকে তৈরি করতে, গঠন করতে আমাদের ধাতুর প্রয়োজন রয়েছে। তাহলে চলুন দেখা যাক ধাতুটা কি। তাহলে দেখেন, একটা ক্রিয়াপদ দেখেন করা, আর একটা হচ্ছে যেমন পড়ে। তাহলে দেখেন এই যে করা, এটা কিন্তু মূল শব্দ না, এর মূল শব্দ হচ্ছে কর, এর সাথে আ এই যে বিভক্তি যোগ হয়েছে। তারপরে দেখেন পর যোগ এ। তাহলে দেখেন এই যে পরে এই ক্রিয়াপদটা তৈরি করতে একটা এই জিনিস লাগছে, আরেকটা এই জিনিস লাগছে। তাহলে দেখেন এই যে মূল যে অংশ করা, এই শব্দের মূল হচ্ছে কর, আর পরে এই শব্দের মূল হচ্ছে পর, এই দুইটার নাম হচ্ছে ধাতু। তাহলে দেখেন এটা একটা ক্রিয়াপদ, এটা একটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের মূল অংশ যেটা, সেটাই হচ্ছে ধাতু। এর আরেক নাম বলা যায় ক্রিয়ামূল। আর এর সাথে যে ডাইনে দেখেন অতিরিক্ত যে চিহ্ন বা বর্ণ সমষ্টি বসেছে, এগুলো একটি বর্ণ বাদে আর কিছুই না, আলাদা করে লিখলে অর্থ হয় না। তাহলে অর্থ হয় না, এগুলো হচ্ছে বিভক্তি। আমরা জানি যে বাংলা ব্যাকরণের 4টি অব্যয় আছে, একটা হচ্ছে বিভক্তি, একটা হচ্ছে প্রত্যয়, একটা হচ্ছে উপসর্গ, একটা হচ্ছে অনুসর্গ। তাহলে শব্দের ডাইনে বসে বিভক্তি আর প্রত্যয়, আমরা এগুলোকে প্রত্যয় বলবো যখন আমরা কৃত প্রত্যয় বা প্রত্যয় নির্ণয় করব। তাহলে এখানে হচ্ছে ক্রিয়ামূলের সাথে এই যে বিভক্তি বসছে, এই জন্য নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে একটা হচ্ছে ধাতু, আরেকটা হচ্ছে বিভক্তি। এই দুইটার সমন্বয়ে আমরা কি পাচ্ছি? ক্রিয়াপদ পাচ্ছি। তাহলে ক্রিয়াপদ তৈরি করতে দেখেন আমার একটা ধাতু লাগতেছে, একটা ক্রিয়া বিভক্তি লাগতেছে। বিভক্তি কেন ক্রিয়া বিভক্তি বলছি? যেটা একটা ক্রিয়ামূলের সাথে বসছে, এই জন্য নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। যদি শব্দের সাথে বসতো তাহলে আমরা শব্দ বিভক্তি নাম দিই। ধাতুর সাথে বিভক্তি যোগ করে আমরা ক্রিয়াপদ তৈরি করছি। তাহলে এটাও একটা প্রশ্ন হতে পারে যে ক্রিয়াপদের উৎপত্তি হয় কোথা থেকে? ধাতু থেকে। ঠিক আছে, তাহলে আমরা আগে সংজ্ঞা দিচ্ছি কি ধাতু কাকে বলে। ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল। ক্রিয়াপদের মূলকে ক্রিয়ামূল বলতে পারি বা ধাতু বলে। দেখেন ক্রিয়াপদের মূল অংশটা, এই যে একটা পদকে ভাঙবো ক্রিয়াপদ, তার মূল যে অংশটা, প্রথম যে অংশটা থাকবে, যাকে আর ভাঙা যাবে না, ওই জিনিসটাই হচ্ছে ধাতু। ঠিক আছে, ধাতুকে আর ভাঙা যায় না। তবে কখনো কখনো শিক্ষার্থী বন্ধুরা আপনারা এটা মনে করবেন যে ধাতু আর ক্রিয়াপদ অনেক সময় এক হয়ে যায়। কখন? যখন মধ্যম পুরুষের তুচ্ছাত্য করতে কোনো অনুজ্ঞা দেব, আদেশ নিষেধ উপদেশ দেব, তখন ধাতু আর ক্রিয়াপদ কিন্তু এক হয়। আর বাদবাকি সমস্ত জায়গায় আমরা ধাতু আর ক্রিয়াপদ এক মনে করব না, কারণ ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না, আর ধাতু বাক্যের মধ্যে বসে না। যদি বলি তুমি বই পড়ো, দেখেন তুমি, এটাও দিতে পারি তুমি বাড়ি যাও। কিন্তু আমি যদি বলি তুমি বাড়ি যা, তুমি বাড়ি যা, এই কথাটা কিন্তু হয় না। আমি যদি বলতাম তুই বাড়ি যা, তাহলে কিন্তু হয়। এই যে তুই হচ্ছে তুচ্ছাত্মক মধ্যম পুরুষের অনুজ্ঞা, এবং যাও একটা আদেশ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি। যেমন দেখেন তুই যা, এটা কিন্তু একাধারে ধাতু একাধারে ক্রিয়াপদ, কারণ এই যে তুইটা হচ্ছে মধ্যম পুরুষের তুচ্ছাত্মক রূপ, এবং এই বাক্যে আদেশ দেওয়া হচ্ছে তুই যা, অর্ডার করা হচ্ছে। তাহলে এই জায়গায় দেখেন আমি ধাতু আর ক্রিয়াপদ একই হিসেবে ব্যবহার করছি।
এটা শুধুমাত্র মধ্যম পুরুষের তুচ্ছাত্য করতে ঘনিষ্ঠ রূপে ব্যবহার হয়, অন্যান্য ক্ষেত্রে কিন্তু ধাতুটা বাক্যে ব্যবহার হয় না। সেটা ক্রিয়াপদ তৈরি করে আমাকে ব্যবহার করতে হবে। এই যে তুমি বাড়ি যাও, তখন কিন্তু আর যা বলা যাচ্ছে না, আপনি বাড়ি যান, যান বলতে হবে, আপনি বাড়ি যা, এই কথাটা কিন্তু হয় না। এই জন্য ধাতুকে আমরা ক্রিয়াপদে রূপান্তরিত করে তখন বাক্যে বসাবো। তাহলে আমরা শিখতে পারলাম কি, যে যত ক্রিয়াপদ আছে সেই ক্রিয়াপদকে ভাঙলে যে মূল অংশটা পাওয়া যাবে সেটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। এই ধাতু বা ক্রিয়ামূল থেকেই আমাদের ক্রিয়াপদের উৎপত্তি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারছি, আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্রিয়াপদের উৎপত্তি হয় কোথা থেকে? ধাতু বা ক্রিয়ামূল থেকে। ক্রিয়ামূল থেকে ক্রিয়াপদের উৎপত্তি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত হচ্ছে ক্রিয়াপদের মূলকে ধাতু বা ক্রিয়ামূল বলে, আরেকটা হচ্ছে ক্রিয়াপদ হয় কোথা থেকে? ধাতু বা ক্রিয়ামূল থেকে। আরেকটা হচ্ছে ধাতুর অপর নাম কি? ক্রিয়ামূল, অথবা ক্রিয়ামূলের অপর নাম কি? ধাতু। আমরা তিনটা প্রশ্ন পেয়ে গেছি। তার আগে আরেকটা জিনিস বলি। আমরা দেখেন এর আগে দুটি শব্দকে বিশ্লেষণ করেছিলাম, ক্রিয়াপদ এই শব্দকে বিশ্লেষণ করেছিলাম, সেখানে দেখেন দুইটা অংশ পাওয়া গেছে। তাহলে পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে যে ক্রিয়াপদের অংশ কয়টি, সেটাও একটা প্রশ্ন। ক্রিয়াপদের দেখেন অংশ দুটি। কিভাবে? এক, দেখেন প্রথমটার নাম হচ্ছে ক্রিয়ামূল, তাহলে মূল অংশটার নাম হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, যেমন দেখেন পর। আর আরেকটার নাম হচ্ছে, যেহেতু ক্রিয়ার মূলের সাথে বিভক্তি বসছে এই জন্য নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। এটা দেখেন আমি পরের সাথে যদি আকার যোগ করি অথবা আদি, তাহলে দেখেন ইজিক্যাল টু শব্দটা হবে পড়া। তাহলে এই ক্রিয়াপদ তৈরি করতে দেখেন আমার ধাতু লাগতেছে, আরেকটা লাগতেছে ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, তাহলে ক্রিয়াপদের অংশ কিন্তু দুইটা, মূল অংশটার নাম হচ্ছে ধাতু, আর এর ডাইনে উত্তরে যে বিভক্তিটা বসবে সেটা ক্রিয়ামূলের সাথে বসে, এই জন্য নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটা জিনিস সম্পর্কে অবগত হলাম। ধাতু কাকে বলে, ধাতুর অপর নাম কি, আর ধাতু থেকে কি তৈরি হয় বা ক্রিয়াপদের উৎপত্তি হয় কোথা থেকে, আরেকটা হচ্ছে ক্রিয়াপদের অংশ কয়টি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ধাতু সম্পর্কে সংজ্ঞা। এরপরে আসি ধাতুর শ্রেণী বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ধাতু থেকে যত শ্রেণী বিভাগ আসুক না কেন আপনারা সবগুলোতে 3 প্রকার করে দেবেন। ধাতুর থেকে যত শ্রেণী বিভাগ আসুক সব 3। ঠিক আছে, এরা মনে করেন 3 ভাই, 3 ভাইয়ের 3 ছেলে, 3 নাতি নাতনি, অর্থাৎ সবই 3 প্রকার করে। ধাতুর থেকে যদি আপনি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, যে কোনো চাকরি পরীক্ষা হোক, স্কুলের পরীক্ষা হোক, কলেজের পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক, অ্যাডমিশন টেস্ট হোক, সেখান থেকে আপনারা কি দেবেন? ধাতুর থেকে যত শ্রেণী সব 3 প্রকার। ধাতু মানেই 3, এটা আপনারা মাথার মধ্যে একটু নিয়ে নেবেন। ধাতু মানেই 3, যেহেতু নৈর্ব্যক্তিক পরীক্ষা যদি হয় আপনি চোখ বুঝে 3 অ্যান্সার করবেন, যে ধাতু কত প্রকার? 3 প্রকার। মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। সাধিত ধাতু কয় প্রকার? 3 প্রকার। অর্থাৎ ধাতুর থেকে যত শ্রেণী বিভাগ আসুক না কেন সবই 3 প্রকার। তাহলে আমরা নির্দ্বিধায় ধাতু কত প্রকার এটা বলার অপেক্ষা রাখে না, নির্দ্বিধায় আমরা 3 প্রকার দিয়ে দেব। 3 প্রকারটা দেখেন একটু। প্রথমে দেখেন মৌলিক ধাতু, 2 হচ্ছে সাধিত ধাতু, 3 হচ্ছে, দেখেন ধাতু 3 প্রকার। এক হচ্ছে মৌলিক ধাতু, 2 হচ্ছে সাধিত ধাতু, 3 হচ্ছে যৌগিক ধাতু। এখন আমরা প্রথম নম্বরটা নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো। এখন মৌলিক ধাতু দেখেন, অনেকেই প্রশ্ন করে থাকেন, স্যার ধাতু মানে তো একে ভাঙা যায় না, তাহলে মূল অংশটাই যদি ধাতু হয়, যেমন দেখেন মরা থেকে মর, একে তো ভাঙা যায় না, মৌলিক মানে তো ভাঙা যায় না, তাহলে ধাতু এবং মৌলিক ধাতু তো একই, তাহলে আলাদা শ্রেণীবিভাগ করার দরকার কি ছিল? অনেকে এরকম বলে থাকেন। দেখেন এই ধাতু দিয়ে কিন্তু বাক্য লেখা যায় না, আমরা আগেও বলছি তুমি কাজটি করো, এখানে করতে ওকার দেব অথবা অ দেব, কিন্তু তুমি কাজটি কর এরকম কিন্তু হয় না, তাহলে ধাতু দিয়ে বাক্য লেখা যায় না। আমাকে সেই মৌলিক ধাতু থেকে বাদবাকি ধাতুগুলো তৈরি করে, অর্থাৎ ক্রিয়াপদ তৈরি করে বাক্য লিখতে হবে। এই জন্য বিভিন্ন ধাতু শ্রেণী বিভাগের প্রয়োজন রয়েছে। তাহলে মৌলিক হচ্ছে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, যে ধাতুকে আর কোনো ক্রমেই ভাঙা যাবে না, তাহলে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না।
যে ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, কোনো ক্রমেই ভাঙা যাবে না। এখন যদি বলি যা, এই যা ধাতুকে আর ভাঙা যায় না, ঠিক আছে। পর, ধর, লেখ, দেখ, দৃশ, আখ, দেখেন এগুলোকে আর ভাঙা যায় না। তাহলে যে ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন, মৌলিক ধাতু থেকে অবশ্যই প্রশ্ন আসতে পারে। যেমন দেখেন এই জাতীয় ধাতু মৌলিক ধাতু থেকে প্রশ্ন আসতে পারে। অনেক সময় আপনি বুঝবেন না, আমি এই যে হসৎ চিহ্ন দিচ্ছি, এই চিহ্নটার নাম কি? হসৎ চিহ্ন। হসৎ চিহ্ন কখন দেওয়া হয়? যখন এর নিচে কোনো বিভক্তি বা কোনো ক্রিয়াপদের সাথে এর সাথে কোনো বিভক্তি থাকে না, স্বরবর্ণ থাকে না বা অন্য কিছু থাকে না, সেই ক্ষেত্রে আমরা হসৎ চিহ্ন দিই। তার মানে এখানে কথাটা আটকে যাবে, স্বরবর্ণ নেই। দেখেন আমাকে উচ্চারণ করতে হবে পর, আমি কিন্তু পরও বলতে পারবো না। পরও যদি বলতাম তাহলে আমাকে এই চিহ্ন দিতে হতো না, পরও বা পর, ঠিক আছে। আমাকে বলতে হবে পরও। যখন এই চিহ্ন থাকবে তখন আমাকে উচ্চারণ করতে হবে পর, অর্থাৎ স্বরবর্ণটা আটকে গেছে, নেই এখানে, ওই উচ্চারণটা হবে না, ঠিক আছে। এখন দেখেন এই যার সাথে কিন্তু স্বরবর্ণ আছে, কিন্তু স্বরবর্ণ থাকলেও এটা মৌলিক ধাতু, কারণ একে আর ভাঙা যাবে না। আমি যদি বলি হ, হ কিন্তু মৌলিক ধাতু, হ্যাঁ। দে, দে কিন্তু মৌলিক ধাতু, কিন্তু এর সাথে দেখেন স্বরবর্ণ আছে, ঠিক আছে। পা, এটাও কিন্তু মৌলিক ধাতু, কারণ এর সাথেও স্বরবর্ণ আছে, কিন্তু এগুলোকে আর ভাঙা যাবে না। তাহলে মৌলিক ধাতুকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। এখন দেখেন এই মৌলিক ধাতু গঠন করতে কারোর সাহায্য লাগে নাই, একাই কিন্তু স্বয়ং সম্পূর্ণ, একাই কিন্তু সিদ্ধ। সিদ্ধ মানে গঠিত। তাহলে পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে মৌলিক ধাতুর অপর নাম কি? তাহলে আপনারা কি লিখবেন? সিদ্ধ ধাতু বা স্বয়ং সিদ্ধ ধাতু। এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য। দেখেন মৌলিক ধাতুর অপর নাম কি ধাতু? সিদ্ধ ধাতু বা স্বয়ং সিদ্ধ। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ। সিদ্ধ মানে হচ্ছে গঠিত, স্বয়ং সিদ্ধ মানে নিজেই গঠিত, অর্থাৎ নিজেই গঠিত হয়েছে। দেখেন কারোর সাহায্য লাগে নাই এই মৌলিক ধাতুটা গঠন করতে, এই মৌলিক ধাতুটা গঠন করতে কারোর সাহায্য লাগে নাই, নিজেই সিদ্ধ মানে নিজেই গঠিত। সিদ্ধ মানে গঠিত, স্বয়ং সিদ্ধ মানে নিজেই গঠিত। তাহলে যে ধাতু নিজেই গঠিত হয় সেটার নামই হচ্ছে মৌলিক ধাতু, অর্থাৎ মৌলিক ধাতু থেকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। এখন আমরা বলছি যে ধাতুর প্রত্যেকটা শ্রেণী বিভাগ 3 প্রকার, ঠিক আছে। তাহলে এই মৌলিক ধাতু আবার 3 প্রকার। প্রথম দেখেন খাঁটি বাংলা। খাঁটি বাংলা ধাতু, খাঁটি বাংলা কি? আমাদের বাংলা ভাষার নিজস্ব ধাতু হচ্ছে খাঁটি বাংলা ধাতু। তাহলে বাংলা ভাষার এই ধাতু হচ্ছে আমাদের বাংলা ভাষার নিজস্ব। তাহলে খাঁটি বাংলা ধাতু হচ্ছে বাংলা ভাষার নিজস্ব ধাতু। আমরা অন্য থেকে, সংস্কৃত থেকে বা বিদেশ থেকে নিয়ে আমাদের নিজস্ব ভাষা থেকে যে ধাতুগুলো আসছে সেগুলো হচ্ছে খাঁটি বাংলা ধাতু হিসেবে অভিহিত করব। খাঁটি বাংলা শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন যে ব্যাকরণের যত আইটেম আছে, ব্যাকরণের যত রুলস আছে, নিয়ম আছে, সবগুলো নিয়ম বা রুলস এগুলো বেশিরভাগই সংস্কৃত থেকে আসছে, আর কিছু কিছু বিদেশ থেকে আসছে। তবে আমরা ব্যাকরণের যত আইটেম পড়বো, আইটেমগুলো সংস্কৃত ভাষার এই নিয়মগুলো, যেমন সমাস, সন্ধি, পদ প্রকরণ, বাক্য, হ্যাঁ, এগুলো বেশিরভাগই প্রকৃতি প্রত্যয়, এগুলো সবই হচ্ছে বিদেশি অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে আগত, ঠিক আছে। সংস্কৃত ভাষার নিয়মগুলো আমরা বেশি পড়ে থাকি। সেই জন্য আমাদের ডিকশনারিতে যত শব্দ আছে দেখবেন বাংলা শব্দের পরিমাণ, দেশি শব্দের পরিমাণ একেবারেই কম। আমরা দেশি শব্দ নেই বললে চলে, শতকরা 2 ভাগ শব্দ হচ্ছে দেশি শব্দ, আর সংস্কৃত হচ্ছে 25টা, তদ্ভব হচ্ছে 60, অর্ধতৎসম হচ্ছে 5, বিদেশি হচ্ছে 8। তাহলে দেখেন আমাদের দেশি শব্দের পরিমাণ একেবারেই কম। তাহলে দেশি শব্দের যে ক্রিয়াপদ তার মূল অংশ হচ্ছে খাঁটি বাংলা ধাতু আমরা বলতে পারি, ঠিক আছে। এই শব্দগুলো বা ধাতুগুলো অনেকটাই কম। যেমন দেখেন কর, কর, কাঠ, কাত, জান, নাস, হাঁস, তারপরে দেখেন আখ। এখান থেকে আমরা সংস্কৃতগুলো পেতে পারি, যেমন অঙ্ক, হস, হ্যাঁ,
এখানে আমরা এগুলো থেকেও সংস্কৃত করতে পারি, যেমন কর থেকে ক্রি, এগুলো সংস্কৃততেও আছে। তাহলে বাংলাতে একটা শব্দ পরিমাণ কম, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। হাস সংস্কৃততে কিন্তু হস, ঠিক আছে। সংস্কৃত হচ্ছে অঙ্ক, বাংলায় হচ্ছে আক, আক মানে আক হচ্ছে বাংলা ধাতু। 2 নম্বর দেখেন সংস্কৃত ধাতু বা তৎসম ধাতু। সংস্কৃত হচ্ছে ভাষা, তৎসম হচ্ছে শব্দ, একই, ঠিক আছে। তাহলে সংস্কৃত ভাষা থেকে, সংস্কৃত ভাষার ক্রিয়াপদ থেকে যে ধাতুগুলো আসছে বা সংস্কৃত ভাষা থেকে যে ধাতুগুলো আসছে সেটা হচ্ছে তৎসম বা সংস্কৃত ধাতু। এই ধাতুর পরিমাণ অনেক। বাংলাতে আমরা যত গ্রামাটিক্যাল আইটেম পড়বো সব বেশিরভাগই সংস্কৃত ধাতু। যেমন দেখেন ক্রি, এগুলো কিন্তু শুনতে একটু কঠিন কঠিন। ধৃ, গট, পট, অঙ্ক, দৃশ, এরকম দা, মা, আরো অনেক, ইস, এরকম অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত। দেখেন একটু দেখতেই কঠিন কঠিন ভাব, ঠিক আছে। তাহলে সংস্কৃত এগুলো থেকে সাধারণত প্রশ্ন ওইভাবে আসে না। আপনার যদি কঠিনগুলো আসে সেগুলো হচ্ছে সংস্কৃত, আর সহজগুলো এর থেকে সেগুলো হচ্ছে বাংলা। এখন 3 নম্বর যে বিদেশি ধাতু, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। সবচেয়ে এখান থেকে প্রশ্ন আসে, আর মৌলিক ধাতু থেকে এবং সাধিত ধাতুর যে 3 প্রকার শ্রেণী সেখান থেকে প্রশ্ন আসে। আমি সেটা আগামী ক্লাসে দেখাবো। এই বিদেশি ধাতু থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী এবং অন্যান্য চাকরি পরীক্ষার্থী। দেখেন এখান থেকে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, এই যে কয়েকটা ভাষা, এই কয়েকটা ভাষা থেকে বিদেশি ধাতুগুলো সাধারণত এসেছে। আমাদের দেশে আরবি ভাষার প্রচলন, কারণ আমাদের ধর্মগ্রন্থ বেশিরভাগই এদেশে মুসলমান বাস করে, মুসলমানদের ধর্মগ্রন্থ হচ্ছে আরবি, এবং ফার্সি ভাষার প্রভাব এদেশে রয়েছে। বিভিন্ন সময়ে ইসলাম প্রচার করতে এদেশে অনেক মুসলমান আল্লাহর ওলি তারা এসেছে এদেশে, এই জন্য আরবি ফার্সি ভাষার এদেশে প্রভাব রয়েছে। উর্দু, যেহেতু পাকিস্তান এক সময় আমাদের শাসন করে গেছে, আর হিন্দি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই জন্য হিন্দি ভাষার প্রচলন এখানে রয়েছে। তাহলে পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে যে বিদেশি ধাতু প্রধানত কোন ভাষা থেকে বেশি এসেছে? বেশি এসেছে কোনটা থেকে? হিন্দি, এই যে হিন্দি থেকে। তাহলে বিদেশি ধাতুগুলো মূলত হিন্দি ভাষা থেকে বেশি এসেছে। এখন এই আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এগুলো কিন্তু আমরা মোটামুটি একটু জানি, ঠিক আছে। দেখেন দেখলেই বুঝতে পারবেন। যেমন দেখেন হের, আপনারা দেখেন বিভিন্ন কবিতায় হের শব্দটা পড়ে থাকেন। নজরুল, রবীন্দ্রনাথের কবিতায় হের মানে হচ্ছে দেখা। উঠ, উঠা, ঠেল, তারপরে ডুব, তারপরে মাগ, লটক, বিগড়, হ্যাঁ, এই ধাতুগুলো হচ্ছে বিদেশি ধাতু, ঠিক আছে। তাহলে বিদেশি ধাতু মূলত আরবি, ফার্সি, উর্দু, হিন্দি ইত্যাদি ভাষা থেকে এসেছে, তবে হিন্দি ভাষা থেকে সবচেয়ে বেশি এসেছে। এখন শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি পরীক্ষার্থী, পুরাতন বইয়ে যারা 9-এর না, যারা বর্তমানে 10-এ এবং এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এখানে দেখেন ধাতু দিয়ে দুটা সব বাক্য গঠন করা আছে। যেমন দেখেন ভিক্ষা মেগে খায়, আমরা বলি ভিক্ষা চেয়ে খায়। তাহলে এই যে মেগে, এ ধাতু হচ্ছে মাগ। তাহলে দেখেন পরীক্ষা অনেক সময় আসে মাগ কোন ভাষার ধাতু, এটা প্রশ্ন আসে পরীক্ষায়। আমরা বলি চে, এই চাহ, চাহ ধাতু থেকে চে আমরা বলি। চাটাও কিন্তু ফার্সি শব্দ, ঠিক আছে। আমরা এই ফার্সিটাই কিন্তু ব্যবহার করে থাকি বাংলাতে, ভিক্ষা চেয়ে খায়, আর হিন্দিতে বলে ভিক্ষা মেগে খায়। তাহলে এই যে মাগ ধাতুটা হিন্দি ভাষা থেকে আসছে, এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতে পারে শিক্ষার্থী বন্ধু যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা আসে এখানে মাগ কোন ধাতু বা কোন ভাষার ধাতু? হিন্দি ভাষার ধাতু। তাহলে এই চেটা হচ্ছে বিদেশি, এই মাগও কিন্তু বিদেশি, তবে হিন্দি। পরীক্ষা যদি আসে যে ভিক্ষা মেগে খায় মাগ কোন ধাতু, যদি বিদেশি থাকে বিদেশি অ্যান্সার হবে, আর যদি বিদেশ থেকে হিন্দি উল্লেখ করে আসে তাহলে হিন্দি হবে। তবে বেশিরভাগই প্রশ্নটা এসে থাকে হিন্দি ভাষার, এটা অ্যান্সারে থাকে। তাহলে মাগ এটা হচ্ছে হিন্দি ভাষার ধাতু, অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটি বাক্য আছে দেখেন, সেটাও পরীক্ষা আসে।
দেখেন হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, দুয়ারে দাঁড়িয়ে কে সেটা দেখতে বলছে। আমরা বলছি হের মানে হচ্ছে দেখা, হেরিলাম মানে দেখিলাম, হেরিলে জোড়াই হেয়া মানে দেখলে হৃদয় জোড়াই, কায়কোবাদের কবিতায় আছে, রবীন্দ্রনাথের আছে হেরিলাম 2 বিঘা জমি কবিতায় আছে, নজরুলের কবিতায় আছে, ওমর ফারুক কবিতায় হেরি পশ্চাতে চাই, হেরি মানে দেখি বা দেখা। তাহলে দেখেন এইটা হচ্ছে হের, পরীক্ষা আসে এখানে হের কোন ধাতু, বিদেশি, আমরা অবশ্যই জানি এটা বিদেশির মধ্যে, কিন্তু বিদেশের কোন দেশ থেকে আসছে এটা যারা ব্যবহার করছেন তারা কিন্তু বলতে পারেননি বিদেশি কোন দেশ থেকে, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, তবে এটা বাংলার মধ্যেও নাই, সংস্কৃতের মধ্যেই নেই। তাহলে বিদেশি অটোমেটিক বিদেশি, তবে বিদেশের কোন দেশ থেকে আসছে সেটা কারোর জানা নেই। এই জানা নেই বলে সেটা হচ্ছে অজ্ঞাত, অজ্ঞাত মূল বলা হয়েছে এটাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আগেরটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। সম্ভবত গত বছর বা তার আগের বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নটা এসেছে যে হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এই বাক্যে হের কোন ধাতু, অজ্ঞাত মূল। যেহেতু অজ্ঞাত কেন, এই ভাষা এই ধাতুটা বিদেশ থেকে আসছে কিন্তু কোন দেশ থেকে আসছে এটা সবার জানা নেই, এই জন্যই বলছে এটা অজ্ঞাত মূল ধাতু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধাতুর সংজ্ঞা, ধাতুর গঠন, ধাতু দিয়ে কিভাবে ক্রিয়াপদ তৈরি করা হয়, ধাতুর অংশ কয়টি, ধাতুর অপর নাম কি, হ্যাঁ, এবং ধাতু কত প্রকার, এবং তার মধ্যে আমরা মৌলিক ধাতুটা আজকে শেষ করলাম। আগামী পর্বে আমি 2 নম্বর পর্বে বাদ বাকিটা শেষ করার চেষ্টা করবো। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখেছেন, ভালো লেগেছে। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।